হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি কোথায় যাই কী করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে কিন্তু রিশানির আজকে বাড়ি যাওয়ার কথা, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি হাতে নিয়ে নিয়েছি ব্রাশ, আর ব্রাশ করা শুরু করে দিলাম। সুন্দর করে ভালোভাবে ব্রাশটা আমি করে নিচ্ছি, খচাখচ করে চারিদিক দিয়ে দাঁতগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ব্রাশ করা হয়ে গেলে আমি ঘরে চলে এসেছি। ঘরেতে এসে আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, কিন্তু বাইরের দিকে যেহেতু প্রচণ্ড হাওয়া বইছে, সেই জন্য সমস্ত ধুলো ঘরের দিকেই আসছে। তো কী আর করবো, হাওয়া হলেও তো কিছু করার নেই। তবুও ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে। ঝাড় দেওয়া হয়ে গেলে আরেক সাইডে যখন গিয়েছি, তখন দেখি ছোট্ট ছোট্ট দুটো চারা গাছে ধুতরো ফুল ফুটেছে। কী আর করবো, একটুখানি ফটো তুলে নিলাম। আর দেখো সাইডের দিকে রয়েছে স্থলপদ্ম গাছ, আর এটা কিন্তু ডাঙায় হয় এই পদ্ম ফুলটা। আর এই ফুলটা কীরকম হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। পাশে রয়েছে লেবু গাছ। লেবু গাছে দেখো লেবু হয়েছে, কঙ্কালের মতো গাছ। গাছে বেশি পাতা নেই, শুধু রয়েছে ডাল, আর ডালের আগাতে রয়েছে লেবু। এই লেবু কিন্তু খুব সেন্ট প্লাস খুব রসও আছে এই লেবুতে। তো এর ভিডিও একটু করে নিলাম। দেখো পাতা বলতে গেলে নেই, তবুও প্রত্যেকটা ডগায় ডগায় লেবু। এগুলো দেখে আমি ঘরে চলে এসেছি। ঘরেতে এসে মাকে জিজ্ঞেস করলাম মা কী রান্না করবে। মা বলে শাক রান্না করব। তো আর কুমড়ো। তো আমি শাক কাটতে বসে পড়েছি। লাল শাক নিয়ে এসেছিলো, লাল শাকগুলো আমি সুন্দর করে একটু বেছে বেছে কেটে নিচ্ছি। আর এই শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, নইলে ভেতরে মাকড়সা থাকে। তো এইভাবে আমি লাল শাকগুলো কেটে নেওয়ার পরে এই যে এখানে রয়েছে পুঁইয়ের ডাঁটি, এই পুঁইয়ের ডাঁটি থেকে পুঁই পাতাগুলো ভালোভাবে আমি ছিঁড়ে নিচ্ছি। যেহেতু বেশি একটা পুঁই পাতা নেই, অল্প কটা রয়েছে, তাই ভাবলাম লাল শাকের সঙ্গে মিশিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। না হলে পুঁই পাতাগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য পুঁইয়ের পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দেখো কি অবস্থা, অঘটন ঘটে গেল। সবজি কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে। কী আর করব, আমি বুঝতে পারিনি যে হাত কেটে যাবে। তো হাতটা তো কেটেই গেছে, অনেকটা রক্ত বেরিয়েছে। যদিও বা আমি জল টল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো আমার হাতই কেটে গেছে আজকে, হাত কেটে রক্ত বেরিয়ে গেল সবজি কাটতে গিয়ে। তো প্রচণ্ড একটু জ্বালা জ্বালা করছিল, ভয়ও করছিল, কারণ আমার হাত কাটা রক্ত দেখতে খুব ভয় করে। তো তারপরে আমি চলে আসলাম রান্না করতে। আর এইদিকে দেখো, যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, সেই জন্য এখানে ধোয়া হচ্ছিল। আর অলরেডি আমার কিন্তু ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু আমি কুমড়ো রান্না করব, তো তার সঙ্গে কি ডালের বড়ি না দিলে হয়। তো ডালের বড়ি আমি ভেজে নিয়েছি। তো তারপরে রান্নার পরে দেখা হচ্ছে। এই যে রান্না তো হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তার ভাবলাম রিশানির সঙ্গে একটু দেখা করে আসি। আর দেখো রিশানি সবাইকে ডাকছিল আর বলছিল আসো আসো। আর ওকে আমি যেগুলো শিখিয়ে দিচ্ছিলাম ও সেগুলো বলছিল। তো হয়ে গেল ওর সঙ্গে লাস্ট দেখা। তো তারপরে দেখো শাক ভাজা রয়েছে, ভেন্ডি ভাজা রয়েছে, আর এখানে রয়েছে সেই বিখ্যাত কুমড়োর তরকারি, যেটা কাটাকাটি করতে গিয়ে আমার হাত কেটে গেছে। তো আর এই দেখো এর মধ্যে কিন্তু রয়েছে পুঁইয়ের ডাঁটি, আর এইদিকে রয়েছে মাছের ঝোল আর আলু। তো আমি ফার্স্টে ভাতটা মাখিয়ে নিলাম লাল শাক দিয়ে। লাল শাক কিন্তু আমার খুব ভালো লাগে, বেশি মিষ্টি হলে আমার আবার ভালো লাগে না, অল্প অল্প মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো আমি ফার্স্টেই লাল শাকটা দিয়ে ভাতটা মাখিয়ে নিয়ে পুরোটা মুখের মধ্যে দিয়ে দিলাম। জানি না কেমন হয়েছে রান্না, লবণ দিয়েছিলাম কিনা আমার অত খেয়াল নেই, তবুও খেয়ে দিয়ে দেখলাম না লবণ ঠিক আছে। তারপর আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আর এখন আমি কোথায় যাচ্ছি জানো? এখন আমি যাব কম্পিউটারের দোকানে। তো চলো রেডি হয়ে নিই, কম্পিউটারের দোকানে গিয়ে কী করছি না করছি পুরোটা শেয়ার করব। এই যে আমার রেডি হওয়া হয়ে গেছে, আর আমি এখন বেরিয়ে পড়বো কম্পিউটারের দোকানে। কম্পিউটারের দোকানে যাবো অন্যান্য স্কলারশিপের জন্য। স্কলারশিপে কত টাকা ঢুকলো না ঢুকলো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি বেরিয়ে পড়লাম স্কলারশিপের জন্য। জানি না কি হবে না হবে, তো কী আর করবো। এই যে দেখতে দেখতে আমি চলে আসছি কম্পিউটারের দোকানে। তো আমি কম্পিউটারের দোকানে এসে দেখি বেশি একটা লোকজন নেই, খুব হালকা, আমিই একা আছি। তো
কাকুকে বললাম আমার স্কলারশিপটা ফর্ম ফিল আপ করে দিতে। উনি রীতিমতো আমার স্কলারশিপের ফর্মটা ফিল আপ করে দিয়েছে। তো তার জন্য তো লাগবে পঞ্চায়েতের সার্টিফিকেট। আর আমি চলে আসলাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের সার্টিফিকেটটা নিয়ে এই যে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ছি। আমি সিঁড়ি থেকে নিচে নেমে আমি সাইকেলটা ঘুরিয়ে বাড়ির দিকে চলে যাব। আর এমন সময় মনে পড়লো কিছু তো একটা নিতে হবে, খাবার জিনিস। কিন্তু কী নেবো? তার জন্য আমি নিয়ে নিলাম একটুখানি নারকেল তেল আর ঝুড়ি ভাজা আর লাড্ডু। যদিও বা নারকেল তেল খাবার জিনিস না, আমি লাড্ডুটা কিন্তু রাস্তায় খেয়ে নিয়েছি। আর এই দেখো বাড়িতে এসে ঝুড়ি ভাজাটা খাবো। আমি মা সবাই মিলে কিন্তু ঝুড়ি ভাজাটা খাওয়া শুরু করে দিয়েছি। আর মা ওই পাশে বসে বসে ব্যাগ সেলাই করছিল, আর আমি আমার মতো এদিকে ঝুড়ি ভাজা খাচ্ছিলাম। ঝুড়ি ভাজা আর সোনপাপড়ির কথা যখনই মনে পড়ে তখনই মনে পড়ে যে মামা বাড়ি যাওয়ার সময় আমি আগে ছোট্টবেলাতে ঝুড়ি ভাজা আর সোনপাপড়ি খাওয়ার জন্য কত কী করতাম। আর এখন সেই জিনিসটা নিজে ইনকাম করে খাচ্ছি। তো তারপরে দেখো বেলা চলে গেছে, আমিও একটু ঘুমিয়ে নিয়েছি, চলে এসেছি ধনে ভরতে। যেহেতু আমাদের বাড়ির জমি, তো এগুলো ভালোভাবে বীজ করার জন্য ভালোভাবে রোদ লাগবে, সেই জন্য আমি ভালোভাবে রোদে দিয়ে দিয়েছিল। আর আমি এটা ভরে নিচ্ছি। এর মধ্যে যদি হাওয়া বাতাস ঢোকে তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া বা পোকা হওয়ার সমস্যা থাকতে পারে। সেই জন্য আমি টিনের এইটার মধ্যে ভরে নিচ্ছি, এর মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না। তো এটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছিল, সেই জন্য একটুখানি ভালোভাবে নাড়ানাড়ি করলাম যেন ভেতর দিকে একটু ভালোভাবে ঢুকে যায়। কিন্তু কী আর করবো, পুরোপুরি ভর্তি হয়ে গেলে কি আর ঢোকে? তখন তো আর ঢুকতে চায় না, সেই জন্য হাত দিয়ে একটুখানি ভালোভাবে দিয়ে দিলাম। তারপরে একটুখানি বসে আমি চলে এসেছি স্নান করতে। আর এই যে কলপাড়ে চলে এসেছি, কলপাড়ে আমি এখন স্নান করে নেবো। তো চলো স্নানটা এখন করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কি হয় না হয় পুরোটা দেখতে থাকো, কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা। এই যে আমি চুলটা খুলে নিয়েছি অলরেডি, ক্লিপটা কিন্তু আমি সাইডের দিকে ভাইয়ের জামার মধ্যে আটকে নিয়েছি। আর এই আমার হাতে রয়েছে বালতির মধ্যে জল, দিয়ে দিলাম মাথার মধ্যে টুকুস করে ঢেলে। উফ, প্রথম তো প্রচণ্ড ঠান্ডা লাগে, কিন্তু যেহেতু এটা গরমকাল তাই 1-2 বালতি গায়ে ঢালার পরে মনে হয় যে আরও কিছুটা জলটা ঢালতে পারলে ভালো হতো। তো তারপর আমি শ্যাম্পু করে নিলাম। গরমকালের দিন বলে কথা, শ্যাম্পু না করলে হয়? তো ভালোভাবে আমি চুলটা শ্যাম্পু করে নিচ্ছি। শ্যাম্পু করে নিয়ে তারপর আমার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে শ্যাম্পু করে নিচ্ছি। তারপর আমি ঘরে এসে ড্রেস চেঞ্জ করে ভাইকে ভাত খাইয়ে দিলাম। ভাই কিন্তু বারবার বলছিল দিদি আমার খুব খিদে লেগে আছে, তো সেই জন্য আমিও তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়েছি, নিয়ে ভাইকে ভাত খাইয়ে দিচ্ছি। ভাইকেও খাইয়ে দিলাম, সঙ্গে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যেহেতু আমার পড়ানো আছে, তো সেই জন্য আমি একই থালাতে ভাইকে খাইয়ে দিচ্ছিলাম। আর ভাই কিন্তু খেতে চায় না, নিজে হাত দিয়ে খেলে কিন্তু প্রচণ্ড বাছাবাছি করে, সেই জন্য আমি ওকে খাইয়ে দিয়েছি। তো ভাই কিন্তু গল্পই বেশি করে, খেতে চায় না। আর আমি ওকে বকে মুখের মধ্যে দিয়ে দিই, কারণ খেলে তো ওরই শরীরটা ভালো হবে। আর এত পরিমাণে রোগা, জামা খুললে কিছু দেখাই যায় না, পুরো কঙ্কাল আর কঙ্কাল, মানে শুধু হাড় আর হাড়। তবে জল টল খেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার উদ্দেশ্যে। পড়িয়ে চলে এসেছি, যেহেতু আসার সময় আমার রাত হয়েছে, সেই জন্য আসার সময় আমি ভিডিও করি না। তো বাড়িতে এসে আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো। আর এখন কিন্তু 7টা 7:30 বেজে গেছে। আজকে আমার অনেক লেট হয়ে গেছে পড়িয়ে আসার সময়, কারণ আজকে একটু বেশি পড়িয়েছি। সামনে তো সবার এক্সাম চলে এসছে, সেই জন্য একটু বেশি না পড়ালে হয়। তো তারপরে এই যে আমি ড্রেস চেঞ্জ করেছি, করে ভাইয়ের সঙ্গে মারামারি শুরু করে দিয়েছি। কারণ ভাই আমাকে বারবার বলছে দিদি আমাকে তোর পিঠে তোল, কিন্তু আমি তো তুলবো না। সেই জন্য ভাইয়ের সঙ্গে যুদ্ধ, কি যুদ্ধ, সে কি একটু যুদ্ধ। আর ভাইয়ের কিন্তু মাজার মধ্যে লেগেছে ঢং করে, সেই জন্য আমি ওখানে চুপ করে গিয়েছিলাম। কিন্তু এ তো নাচের বান্না, আমার পিঠে উঠে তবেই ছাড়বে। তো কী আর করবো, আমি ভাইকে বারবার বলছিলাম তুই এখন বড় হয়ে গেছিস, তুই কি আমার পিঠে উঠতে পারিস? তবুও ও হনুমানের মতো আমার পিঠে উঠবেই। তো আমিও ওকে নিয়ে নিলাম আমার পিঠে, কোনো রকম। শয়তানি করে তো, এখন একটু বড় হয়েছে, অত বুঝতে পারে না, সেই জন্য বায়না করে। তো তারপর ওকে একটু কোলে নিয়ে একটুখানি গল্প করে আমি চলে আসলাম আটা মাখাতে। আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখন নুন। পরিমাণ মতো নিয়ে নিলাম, যার যতটা মানে পরিমাণ মতো নিয়ে নেবে।
তো দেখো আমি আমার মতো নিয়ে নিলাম। এই গমটা কিন্তু আমাদের বাড়ির। তারপর আমি জল ঢেলে দিলাম। এখন সুন্দর করে মাখিয়ে নেব। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাখানোটাও অলরেডি হয়ে গেছে। তো এই যে এবার আমি ছোট্ট ছোট লিচির মতো কেটে নিচ্ছি, মানে গোল গোল করে নিচ্ছি। আর এই দেখো কতগুলো হয়ে গেছে। এখানে কিন্তু 12-13টা আছে। আর দেখেছো আমি কীরকমভাবে করে উঠলাম, কারণ ভাই রুটি তৈরি হওয়ার আগেই শুধু রুটি দে এরকম করছিল। প্রথমবার বলেছি রুটিটা আগে হোক তারপরে দেবো, কিন্তু না, ও তো থালা নিয়ে আমার কাছে দিচ্ছে আর বলছে রুটি দে। রুটি উনুনে না দিতে দিতেই আমি কি করে ওকে রুটিটা তৈরি করে দিই। তারপরে দেখো আমি রুটিটা সুন্দর করে এই হাত ওই হাতের দিয়ে ছেড়ে নিলাম। আর রুটিটা দেখো কত বড় হয়েছে, প্লাস প্রচণ্ড পাতলা হয়েছে রুটিটা। আমার বাবার কিন্তু পাতলা রুটি খেতে বেশ ভালো লাগে। তো আমার সব রুটি করা হয়ে গেছে। তারপরে নিয়ে নিয়েছি একটা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ আর 3টে রুটি। সঙ্গে রয়েছে সকালের কুমড়োর তরকারি। সেটা কি ফেলে দেবো? কোনো দরকার নেই, অনেকটা যেহেতু রয়ে গেছে সেটা দিয়ে খাওয়া দাওয়াটা এবার করে নেবো। তো আমি গামলা থেকে কুমড়োর তরকারিটা তুলে নিচ্ছি। কুমড়োর তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু কি আর করার যাবে, রয়ে যেহেতু গেছে তো এবার খেয়ে নিই। আমারও কিন্তু ভালো লাগে কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে। আর এই দেখো আমি 3টে রুটি নিয়ে নিয়েছি। আগের থেকে আমার রুটি খাওয়াটা বেড়ে গেছে, কারণ আগে আমি 1টা কি 2টো খেতাম, আর এখন আমি 3টে খাচ্ছি। আর রুটিগুলো দেখো খুব সুন্দর কিন্তু ফুলেছে। তো তারপরে আমি একটুখানি মিষ্টি আলু নিয়ে নিলাম। মিষ্টি আলু দিয়ে রুটিটা ভালোভাবে মাখিয়ে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম। আমার যেহেতু প্রচণ্ড খিদে লেগে গিয়েছিলো, সেই জন্য ভালোভাবে আমি হাতটাও ধুয়ে নিয়ে দিচ্ছিলাম না। তারপর আর কি একটুখানি লঙ্কা আর একটু পেঁয়াজ মুখে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। বাই বাই।